ইনোভেটিভ ইগল চ্যানেলে স্বাগত। আজকে দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙের বিভিন্ন সূত্রাবলীগুলি আলোচনা করব। তাহলে লম্ববৃত্তাকার চোঙ কীরূপ? লম্ববৃত্তাকার চোঙ ছবিটি এঁকে নিচ্ছি। তাহলে এটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের আকৃতি। লম্ববৃত্তাকার চোঙের আকৃতি, তাহলে এটি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আকৃতি। এরূপ বস্তু আমরা প্রতিনিয়ত দেখে থাকি। তাহলে লম্ববৃত্তাকার চোঙ এটি। তাহলে এর তল কয়টা? এই পাশটা, এই যে তলটা রয়েছে, এরকম তলটা, যেটা একটি পাইপের বা কলমের যদি নেই, এই তলটা হচ্ছে বক্রতল, আর এদিকে দুটো হচ্ছে সমতল। তাহলে তিনটে তল, এটি হচ্ছে বক্রতল, আর এই দুটো বৃত্তাকার যে তল দুটো রয়েছে, এ দুটো হচ্ছে সমতল। তাহলে তিনটে তল বর্তমান। এখন লম্ববৃত্তাকার চোঙ কীভাবে উৎপন্ন হয় বা কাকে বলে? লম্ববৃত্তাকার চোঙ কীভাবে পাবো? কোনো একটি আয়তক্ষেত্রকে বা কোনো একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে স্থির রেখে আয়তক্ষেত্রটিকে চারিদিকে সম্পূর্ণভাবে 360 ডিগ্রি আবর্তন করালে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে, অর্থাৎ এরকম যদি একটি আয়তাকার পাতা হয়, তাহলে কোনো একটি বাহুকে ফিক্সড রেখে যদি আমরা কি তৈরি করতে পারি, 360 ডিগ্রি ঘোরালে এই যে এটি একটি উৎপন্ন হবে, এটি একটি হবে চোঙ উৎপন্ন হবে। এটা কি একটি চোঙ উৎপন্ন হচ্ছে, এটি একটি চোঙ। তাহলে এটা একটা চোঙ উৎপন্ন হলো, অর্থাৎ কোনো আয়তক্ষেত্রের কোনো একটি বাহুকে স্থির রেখে আয়তক্ষেত্রটিকে চারিদিকে সম্পূর্ণভাবে 360 ডিগ্রি যদি আবর্তন করায়, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে চোঙের কি পড়লাম? তল দুটি সমতল আর একটি বক্রতল। দুটি সমতল, একটি বক্রতল। তাহলে বৃত্তাকার তল দুটি হচ্ছে সমতল, আর এই যে তলটা রয়েছে এটা হচ্ছে বক্রতল। লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ কি কি? আমরা বিভিন্ন চারিপাশে বস্তু দেখতে পাই, যেমন জলের পাইপ, টিউবলাইট, কাঠের গুঁড়ি, এই জাতীয় চোঙাকৃতি বিভিন্ন বস্তুগুলি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এখন আসি এর বিভিন্ন সূত্রগুলো। 1 নম্বর সূত্র যদি আসি, বলেছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে এটা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিধি। ভূমির পরিধির সাথে কি করব? ভূমির পরিধির সাথে উচ্চতা গুণ করব। এই জায়গায় উচ্চতা দেখে নিচ্ছি, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতাকে আমরা h ধরছি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমরা r ধরছি। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে ক্ষেত্রফল কিভাবে পাবো? পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই তলটার ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির পরিধি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে ভূমির পরিধি কত হবে? ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির পরিধি হচ্ছে 2 পাই আর হচ্ছে ভূমির পরিধি, সাথে উচ্চতা গুণ h। তাহলে আর ইকুয়াল টু কি এই জায়গায়? আর ইকুয়াল টু ব্যাসার্ধ, h ইকুয়াল টু হচ্ছে উচ্চতা। তাহলে এগুলো জানবো। তাহলে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ঘনবস্তুটির ভূমির পরিধি তার সাথে কি উচ্চতা গুণ করব। তাহলে ভূমির পরিধি কত? 2 পাই আর গুণন উচ্চতা h। তাহলে 2 পাই আর h বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল।
এটি কি হবে? ক্ষেত্রফল যেহেতু বর্গ একক কথাটি যুক্ত, বর্গ একক। এবার আসি 2 নম্বর। এবার বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এটা একটু লক্ষ্য করি। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি করি, পার্শ্বতল থাকবে প্লাস আরও দুটো তল যুক্ত হচ্ছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল আগেই বের করেছি 2 পাই আর/h। তাহলে আমরা আগেই জানি 2 পাই আর/h হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। সাথে কি যুক্ত হবে? দুটো সমতলের ক্ষেত্রফল। দুটো সমতল কত? দুটো সমতল হচ্ছে, একটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে দুটোর হচ্ছে প্লাস 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর কমন, তাহলে কি থাকবে? 2 পাই আর কমন, এই আরটা আগে লিখি প্লাস এইচ। তাহলে এটি মনে রাখবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার গেল 2 নম্বর। 3 নম্বর। 3 নম্বর কি হবে? আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফলের সূত্র কি হবে? আয়তন বা ঘনফল মানে কি? এর ভেতরের কতটুকু বায়ু বা জল আছে, ভেতরের কতটুকু বায়ু বা জল বা অন্য কোনো তরল পদার্থ ধারণ করবে, তার যে পরিমাপ, সেটি হচ্ছে আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফল কীভাবে বের করব? ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে কি করব? ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করব। তাহলে ভূমির ক্ষেত্রফল কত এটার? ভূমির ক্ষেত্রফল বসাবো। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, তার সাথে উচ্চতা গুণ করব, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এটা কি হবে? ঘন একক হবে। আয়তন যেহেতু ঘন, ঘন একক। সমগ্র তল, এটা বর্গ একক হবে। তাহলে এটা কি? আয়তন বা ঘনফল কি? ভূমির ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করি, তাহলে কি পাবো? আয়তন বা ঘনফল পাবো। এবার আসি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। এর ক্ষেত্রে কি হবে? ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ছবিটি আগে এঁকে রেখেছি, তাহলে ছবিটি হবে এরকম। তো এরকম আমরা বিভিন্ন দেখতে পাই বস্তু। তাহলে এর বড় আর কি বলছি? ক্যাপিটাল আর, অর্থাৎ সেন্টার থেকে বাইরের পরিধি পর্যন্ত, এটা হচ্ছে বহির ব্যাসার্ধ। বহি ব্যাসার্ধ, ছোট আর অন্ত ব্যাসার্ধ। এইচ হচ্ছে উচ্চতা, আর আর মাইনাস হচ্ছে পুরু বা বেদ। এই জায়গার বড় আর, এই জায়গার থেকে বাইরে পরিধি পর্যন্ত ক্যাপিটাল আর, এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ। এই জায়গা থেকে ভেতরের যেটা গোলকটা রয়েছে বৃত্তাকার পরিধি, সে পর্যন্ত হচ্ছে ছোট আর, অর্থাৎ সেই ব্যাসার্ধ ছোট আর, আর উচ্চতা হচ্ছে এটি উচ্চতা। তাহলে এবার এরকম ক্ষেত্রে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে বক্রতল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 1 নম্বর, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এরকম ক্ষেত্রে আমরা বাইরের দিকে একটা বক্রতল পাচ্ছি, আবার এর ভেতরের দিকে একটা বক্রতল পাচ্ছি। তাহলে কি? বাইরের দিকের বক্রতল যোগ ভেতরের দিকের বক্রতল। তার মানে কি লিখতে পারি? বাইরের দিকের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই বড় আর এইচ প্লাস 2 পাই, ভেতরেরটা হচ্ছে ছোট আর এইচ। তাহলে বাইরের বক্রতল প্লাস ভেতরের বক্রতল, তাহলে এটা যদি কমন নিয়ে নিই 2 পাই এইচ, তাহলে কি থাকবে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এত বর্গ একক। এটা কি? ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে বক্রতল কি হবে? তাহলে বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভেতরের দিকের যে বক্রতল রয়েছে সেটির ক্ষেত্রফল। 2 নম্বর, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি হবে সমগ্র তল, অর্থাৎ বাইরেরটা থাকবেই, অর্থাৎ বাইরের বক্রতল দুটো, এটি একটি এটি একটি, বাইরের বক্রতল দুটো হচ্ছে 2πh আর প্লাস আর আগেই বের করেছি, তাহলে বাইরের বক্রতল প্লাস ভেতরের বক্রতল। এবার আরও দুটো যুক্ত হবে দুটি প্রান্ততলের ক্ষেত্রফল। প্রান্ততল কোন দুটো? প্রান্ততল হচ্ছে এই দুটো, এই দুটোর ক্ষেত্রফলও যুক্ত হবে। এরকম এদিকেও রয়েছে, তাহলে এটি হচ্ছে প্রান্ততল। এরকম সেম তল কয়টি? দুটো, এবং দুটি আকৃতি হচ্ছে বৃত্তাকার। তাহলে প্রান্ততল দুটির একটির ক্ষেত্রফল ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, এটা গেল একটার ক্ষেত্রফল। একটি তল, বৃত্তাকার তলের ক্ষেত্রফলের এটি, তাহলে এরকম কটি রয়েছে? দুটি। এরকম রয়েছে কয়টি? দুটি। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে 2πh আর প্লাস আর, 2π যদি কমন নেই, এটা লেখা যায় আর প্লাস আর মাইনাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে আর প্লাস আর মাইনাস আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এটা লিখতে পারি, আরেকটু সিম্পলিফিকেশান করতে পারি, 2π ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা কমন নিয়ে নিলে কি থাকছে আমার? এইচ প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল, তাহলে এটি, তাহলে এটা হচ্ছে সমগ্র তলের সূত্র। তাহলে এটা আবার বলছি, ইম্পর্টেন্ট, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতল দুটির ক্ষেত্রফল প্লাস প্রান্ত তল দুটির ক্ষেত্রফল। প্রান্ত তল দুটি হচ্ছে 2π ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটাকে সিম্পলিফিকেশন আনলে 2π ইন্টু আর প্লাস আর ইন্টু এইচ প্লাস আর মাইনাস আর, এত বর্গ একক। তাহলে এটি মনে রাখবে। এবার আসি 3 নম্বর। যদি বলে এরকম একটি পাতের আয়তন কত হবে, এরকম একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, তার যে পাত রয়েছে, যে ধাতু দ্বারা নির্মিত, তার পাতের আয়তন কত হবে? তার পাতের আয়তন কত হবে? তাহলে কি হবে? পাতের আয়তন, পাতের আয়তন বা ঘনফল কি হবে? তাহলে বাহ্যিক আয়তন কত হবে? বাইরের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাতের আয়তন কত হবে? পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। একটু সিম্পলিফিকেশন করে আমরা মনে রাখতে পারি পাই এইচ ইন্টু আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটি হচ্ছে, যদি বলে এরকম লম্ববৃত্তাকার ফাঁপা চোঙে কতটুকু ধাতু রয়েছে, তাহলে এত ঘন একক, তাহলে এতটুকু ধাতু রয়েছে। আবার এরকম আসে, কোনো একটি জলের পাইপ থেকে নির্গত জলের পরিমাণ কত হবে? এই যেহেতু একটা লোহার পাইপ বা জলের পাইপে নির্গত জলের পরিমাণ কত হবে? তাহলে নির্গত জলের পরিমাণ, কত হবে তা কিভাবে বের করব? এক্ষেত্রে কি হবে?
নলটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার সাথে উচ্চতা গুণ করব। তার সাথে উচ্চতা অর্থাৎ এ জায়গায় কি করব, জলের বেগ, অর্থাৎ এটা একটু লিখে দিচ্ছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন জলের বেগ। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার ইন্টু জলের বেগ যদি ভি হয় তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে, এত পাই আর স্কোয়ার ভি হবে। তাহলে নির্গত জলের পরিমাণ যদি বলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার সাথে কি জলের গতিবেগটা গুণ করে দেব, তাহলে সেটাই হবে নির্গত জলের পরিমাণ। তাহলে এই মোটামুটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ এবং লম্ববৃত্তাকার চোঙের সূত্রাবলী, এই সূত্রাবলীগুলোর উপর ভিত্তি করে সমস্ত অঙ্ক করা যাবে। আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছ, তোমরা প্র্যাকটিস করবে, মনে রাখার চেষ্টা করবে, আশা করি অতি সহজেই পারবে।